আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়ে যাওয়ার আগে ডান পাশের ভিডিওটা আগে আপনারা দেখুন। রাজ্যবাসী দেখেছিল আপনাকে। শেষ প্রশ্ন, গাড়ির সামনে আপনি দাঁড়িয়েছিলেন, আন্দোলনের যে প্রদীপ সেটা আপনি জ্বালিয়েছিলেন। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না সুবিচার পাবে ততদিন কি আপনি রাস্তায় থাকবেন? কতদিন? আমি তো আটকাইনি গাড়ি, আমাদের সংগঠন গাড়ি আটকেছিল, ছাত্র যুবরা। কারণ তাদের নৈতিক দায়িত্ব এবং তাদের রাজনৈতিক বোধ এবং রাজনৈতিক আদর্শই হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দাঁড়িয়েছিল। আর এই অন্যায়টা একটা অন্যায় নয়, আরজি করের ঘটনাটা একটা প্রাতিষ্ঠানিক খুন। প্রতিষ্ঠান খুন করেছে একটা মেয়েকে, প্রতিষ্ঠানে খুন করেছে। প্রতিষ্ঠান খুনিদেরকে বাঁচানোর জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলোকে গ্রহণ করছে। ফলে এই লড়াইটা আরো তীব্র। এই লড়াইটাতে ছিলাম, আছি, থাকবো বলেই তো 2910 কিলোমিটার হেঁটেছি আমরা। তাহলে এখানে আমরা শুনলাম মীনাক্ষী বলছেন উনি গাড়ি আটকাননি, ওনার সংগঠন গাড়ি আটকেছিল, ছাত্র যুবরা। সাংবাদিকের মীনাক্ষীকে প্রশ্ন ছিল, আপনি গাড়ি আটকে আরজি কর আন্দোলনের প্রদীপ জ্বালিয়েছিলেন, তাহলে মীনাক্ষী ক্রেডিটটা না নিয়ে তার সংগঠন এসএফআই ডিওয়াইএফ এর উপর দিয়ে দিলেন কেন? কারণ মীনাক্ষীরা যা কিছু করেন সাংগঠনিক স্তরে ভাবনা চিন্তা করেই করেন। ফলে মীনাক্ষীদের সংগঠনের একক সিদ্ধান্তে কোনো কাজ হয় না। এমার্জেন্সি কোনো সিদ্ধান্ত নিতে হলেও সংগঠনের কার্যকরী কমিটির একত্রিতভাবে স্বল্প সময়ে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন। এতে সুফল আসলে সবাই সমৃদ্ধ হয়, আর কুফল বা ব্যর্থতা আসলে সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে নতুন পথ খোঁজা শুরু হয়। এতে মানুষের লাভ হলো, কোনো স্বৈরাচারী নেতা তাদের দেখতে হলো না, এবং কোনো সময়ে বামেরা ক্ষমতায় এলেও অপরিকল্পিত অনির্দিষ্ট অস্বচ্ছ মানুষের শাসনে থাকতে হলো না। মানুষ তো শাসক হিসাবে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ চান, সুনির্দিষ্ট পথে চলা মানুষকে প্রশাসনে দেখতে চান, তাই তো? আরেকটি কথা মীনাক্ষী বললেন, তাদের সংগঠনের ছাত্র যুবদের নৈতিক দায়িত্ব, রাজনৈতিক বোধ, আদর্শ হল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অর্থাৎ এখানেও মীনাক্ষী বোঝাচ্ছেন কোনো পলিটিক্যাল গেইন করার জন্য তারা আরজি কর আন্দোলনের পুরোভাগে নেই। তবুও সমালোচকরা বলতে পারেন, নিশ্চয়ই পলিটিক্যাল গেইনের জন্য এসএফআই ডিওয়াইএফআই নিহত তরুণী চিকিৎসকের শববাহী গাড়ি আটকে ছিল, কিন্তু আমরা অনেক পরে জানলাম ওই গাড়ি আটকানোর প্রয়োজন ছিল। তরুণী চিকিৎসকের দেহটা সেকেন্ড টাইম পোস্টমর্টেম করতে দেওয়া হলে প্রায় অনেক তথ্য প্রমাণ হাতে থাকত এবং সিবিআই এর দীর্ঘসূত্রিতা করার পথ বন্ধ হতো। ইতিমধ্যেই প্রায় 2 মাস হতে চলল, এখনো ধর্ষিত নিহত তরুণী চিকিৎসকের বিচারে চার্জশিট গঠন করাই গেল না। মীনাক্ষীদের দেহ আটকানো যে সঠিক ছিল এবং একমাত্র তাদের সংগঠনেই প্রথম এটা বুঝেছিল, সে সম্পর্কে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি বলেছেন, এই সাহসী মেয়ে, তোকে জেতাবার দায়িত্ব নেব না রে। মতাদর্শের ফারাক রয়েছে অনেক, কিন্তু ভালো তোকে বাঁচব তোর সাহসের জন্য। আমার মেয়ের বয়সী বলে তুই বলে ডাকলাম, ভুল বুঝিস না রে। শেয়ার করলাম এই সাহসী মেয়েটাকে কুর্নিশ। এ প্রসঙ্গে মীনাক্ষীর কোনো প্রতিক্রিয়া পাইনি। জানি না এত ব্যস্ততার মধ্যে মীনাক্ষী রূপাদেবীর এমন পোস্ট দেখার সুযোগ পেয়েছেন কিনা। রূপাদেবীকে আমার তরফ থেকে কুর্নিশ জানাই। বাম সংগঠনের নেতৃত্ব স্থানীয়দের কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখার থাকে। একজন মানুষ হয়ে গড়ে উঠতে গেলে বাম নেতৃত্বের আচার আচরণ, কথাবার্তা খুব কাজে দেয়। এদের মধ্যে যে গুণগুলি আমরা দেখি সেগুলো নিয়েই তারা জন্মান এমনটা নয়। মানে এসব সহজাত প্রবৃত্তি নয়, প্রবৃত্তি আবার ব্যক্তিবিশেষের জন্যও নয়। বিজ্ঞান বলে সহজাত প্রবৃত্তি হলো কোনো জাতি বা প্রাণীর সকলের মধ্যে একই রকম প্রবণতা বা ঝোঁক হবে। যেমন ধরুন, একটি সদ্যজাত শিশুর জানার কথা নয় কোথায় তার খাবার পাওয়া যাবে, কিন্তু সে তা জানে। সে তার মায়ের স্তন্য চেনে এবং সেখান থেকে স্তন্য পান করে।
কচ্ছপের ডিম ফোটার পর কচ্ছপ ছানার পাহাড়ের দিকে না গিয়ে সাগরের দিকে যায়। দেখা গেছে তারা সমুদ্রের আওয়াজ সহজভাবেই চিনতে পারে এবং সেদিকেই যায়। এটা তারা প্রবৃত্তিগতভাবেই করে থাকে। কচ্ছপ ছানার এটাও জানা থাকে কোথায় তাদের খাবার আছে, কিভাবে সাঁতার কাটতে হবে, তাও তারা জানে। তাহলে মানুষের মধ্যে যে বিশেষ বিশেষ গুণ দেখতে পাওয়া যায় সেগুলো কি? সেগুলো অর্জন করতে হয়। তাই বামপন্থা অর্জন করতে হয়। যদি তা না হতো পৃথিবীর সব শিক্ষিত মানুষ বামপন্থী হতেন এবং পৃথিবীটা সমস্ত কলঙ্ক বা খারাপ কাজ করা থেকে মানুষকে বিরত রাখত, বা খারাপ বলে কিছু থাকতোই না। মার্কস এঙ্গেলস যে সাম্যবাদী সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে রেখেছেন, সেজন্য সেই পথেই পৃথিবী এগোচ্ছে। অর্থাৎ যা কিছু খারাপ, অসাম্য, তার বিরুদ্ধে লড়েই অভিজ্ঞতার আলোকে সাম্যবাদী সমাজে উত্তীর্ণ হবেই মানুষ। তাই লড়াইটা বামপন্থীদের মজ্জাগত। ক্ষমতায় থেকেও এই সমাজ ব্যবস্থায় বামপন্থী এক ব্যক্তির জীবনবোধ দেখুন। যদিও প্রাসঙ্গিকতার কারণে অনেকের দেখা ভিডিওটি আরো একবার দেখব। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনা যায় যে আপনি কিভাবে থাকেন অত্যন্ত নিরাড়ম্বরভাবে, এবং খুব বলা হয়ে থাকে যে আপনার স্ত্রী কোনো রকমভাবে কোনো সরকারি কোনো রকম সাহায্য নেন না। এমনকি আপনার কন্যা, তিনি প্রেসিডেন্সি কলেজে অন্য সবার সঙ্গে ভর্তির ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন 2 ঘন্টা, তারপরে ফর্ম পেয়েছেন। এটা কি সত্যি? এই তো উচিত, কারণ এগুলোই তো খারাপ লাগে আমাদের দেশে। মানুষ এটা চান না যে আমি একজন মন্ত্রী, আমি সবার ওপর চাবুক ঘোরাচ্ছি। আমি একজন মন্ত্রী, তার জীবনযাত্রা এমন, আমি যে সামাজিক স্তরে আছি, আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত, আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না মানে আমি যেতে পারবো না। আমি যে জামা কাপড় পরছি আজকে 40 বছর, আমি সেই জামা কাপড়ই পরবো। আমি এর থেকে ভালো জামা কাপড় পরতে পারবো না, অস্বস্তি লাগবে আমার। আমি যে বিছানাটায় শুই, আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না। আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে, আমি কোনো ঘর ভাবতেই পারি না। আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন, এবং সেটা খুব সহজাতভাবেই করেন। তা নিয়ে কোনো সমস্যা আমার নেই। আমি চাই আমি যা, মানুষ আমাকে সেইভাবেই দেখুন। আমি একটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা বড় কিছু হবার চেষ্টাও করি না। আমার মূল্যবোধ, অভ্যাস সব মিলিয়ে বলছি, আমি এর পরিবর্তন করতে পারবো না। এটা এই প্রলোভনটা সামলানো বা এরকম থাকা দীর্ঘদিন ধরে কতটা কঠিন? প্রলোভন জিনিসটা কি আমি জানি না। বাবা একটা কথা বলতেন, উপনিষদের কথা, তেন ত্যাক্তেন ভুঞ্জিতা মাকৃত, ঋত্বিক ঘটনা ব্যবহার করেছিলেন কথাটা। এটা আমি সত্যি মনে করি, এটাই হচ্ছে জীবনে একটা আনন্দ পাওয়া যায়, যে আমি সেটা সুযোগ পেলেও আমি যে নিলাম না, আমার এটাই ভালো লাগে। বামপন্থার দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে মীনাক্ষীরা রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধারাবাহিক আন্দোলনের পথে রয়েছেন, এর মধ্যে ক্ষমতা দখলের কোনো প্রক্রিয়া আছে না, তা নয়। এটাই বামপন্থার দায়বদ্ধতা। যার কাছে থ্রেড কালচারটা প্রতিদিনের জল ভাত, তার কাছে এটা কিছুই মনে হবে না। যে পশ্চিমবঙ্গের মানুষ এই কালচারে অভ্যস্ত নয়, যারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাউলে, কবিতাতে, গানে, মানবিকতায়, মূল্যবোধে, নৈতিকতার কালচারে যারা অভ্যস্ত, তাদের কাছে থ্রেড কালচারটা বড় বিষয়। রাজ্যের সরকার যদি বলছেন যে থ্রেড কালচার নেই, তার মানে উনি থ্রেড কালচারের সাথে অভ্যস্ত এবং তার সাথে একটা অ্যাডজাস্টমেন্টে চলে এসছেন। তার কাছে কিছু মনে হবে না। ডাক্তাররা আবার সুবিচার না পেয়ে গতকাল থেকে আবার সিদ্ধান্ত নিয়েছেন যে কর্মবিরতি এবং রাত দখলের যে প্রোগ্রাম ছিল সে রাজ্য জুড়ে তারা জুনিয়র ডাক্তাররা করবেন। এ নিয়ে কি বলবেন? শুধুমাত্র তাই নয়, সাগর দত্তে আবার ডাক্তারদের উপরে অ্যাটাক হয়েছে। যেদিন থেকে আরজি করে ডাক্তার মেয়েটির রেপ এবং খুন হয়, সেদিন থেকে ডাক্তারদের উই ওয়ান্ট জাস্টিসের সাথে আরও একটি স্লোগান ছিল, নো সেফটি নো ডিউটি। পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে বারে বারে ডাকলো, চা খেতে বললো, ভিজতে মানা করলো, কিন্তু সেফটি দিতে পারছে না। কারণ সেফটি দিলে দুর্নীতির মুখোশটা খুলে গিয়ে কারা দুর্নীতি করছে সেটা সামনে বেরিয়ে চলে আসবে। তাই কোর ইস্যুতে লড়াই, সেফটির দাবিতে, কাজের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, খুনি ও ধর্ষকদের শাস্তির দাবিতে, সেগুলো তো প্রত্যেকটাই অধরা।
একটাও কি পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আজ 13 বছরে? কোনো একটা যে একটার মীমাংসা হলো, যে একটার কেউ শাস্তি পেল, একটা পাইনি। কোনোটা সিবিআইয়ের হাতে, কোনোটা রাজ্য সরকারের হাতে। যেটা সিবিআইয়ের হাতে নেই সেটাতেও পুলিশের ভূমিকা কি? আর প্রত্যেক দিন এই ধরনের কোনো অপরাধ প্রবণ ঘটনা, সেগুলো কি কমে যাচ্ছে? তাহলে আন্দোলন ছাড়ার উপায় কি আছে? কিন্তু এটাই অবাক করা জিনিস যে পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলন করতে যেমন তারা ক্লান্ত হচ্ছে না, সরকারও কিন্তু অপরাধীদেরকে আড়াল করতে ক্লান্ত হচ্ছে না। 2 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তার যে সঠিক যে তদন্তভার, সেই তদন্তভার সঠিক রায় দিতে পারলো না। সেই জায়গা থেকে আবার মহামিছিল, আবার এই পুজোর আগে, এই পুজো কি মানুষের কাছে যে এই বার্তা দিতে পারবে রাজ্য সরকার? যে রাজ্য সরকার বলছে পুজোতে ফিরে যান, কিন্তু মানুষ তো পুজোতে ফিরছে না। রাজ্য সরকার তো অনেক কিছু বলছে, সেটা কি মানুষ শুনছে? আর মানুষ তো অনেক কথা বলছে, সেটাও রাজ্য সরকার শুনছে না। রাজ্য সরকার বলছে যাতে রাজ্যটা অন্ধকারে ডুবে যায়, তাই মানুষ শুনছে না। কিন্তু রাজ্যের মানুষ তো রাজ্যটাকে আলোর দিকে নিয়ে যেতে চাইছে, তাহলে রাজ্য সরকার কেন কথা শুনছে না? যদি পোস্টটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।